সীমান্তে আবারও কুশিন, সিলেট ও সুনামগঞ্জ দিয়ে ৮২ জনকে পাঠালো বিএসএফ। লালমনিরহাটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি। চট্টগ্রামে আবারও সশস্ত্র সংগঠন কেএনএফ-এর ১৫,০০০ ইউনিফর্ম উদ্ধার। এ নিয়ে জব্দ ছাড়ালো ৪৭,০০০। সরবরাহের গন্তব্য অনুসন্ধানে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়, রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমান বাহিনী প্রধান। চ্যালেঞ্জ মোকাবেলায় সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ। গাইবান্ধায় ভেজাল পণ্যের ৩টি কারখানার সন্ধান, মালিকসহ ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। চট্টগ্রামে নকল প্রসাধনী বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। এবং ছোট বড় গরুতে ভরপুর বিভিন্ন জেলার কোরবানির পশুর হাট। এখনও জমিনি বেচাকেনা, দাম বেশি বলছেন ক্রেতারা। গোখাদ্যের চড়া দরের দোহাই বিক্রেতাদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে ৩৮ জনকে জোরপূর্বক ফেরত পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি এবং গ্রামবাসীদের বাধায় ব্যর্থ হয় তাদের চেষ্টা। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। অন্যদিকে ১.৫ ঘন্টা ব্যবধানে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে ভারতের পুশিং, তবে প্রতিরোধে সচেষ্ট রয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে একযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। আমরা ওদেরকে আটকানোর পর বিজিবি থেকে খবর দিই, খবর দেওয়ার পর ওরা এখন ভারত মাঝখানে মাঝামাঝিতে অবস্থান করতে। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি ধরছে, আসতেছে, ওটাকে নিয়ে আসতেছে। বিজিবি জানায় কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করার লোকজন ভারতের আসামের বাসিন্দা। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে ২০ জন, জকিগঞ্জে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে ১৬ জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এদের মধ্যে কুড়িগ্রামের ৫৫ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাটের ৪ জন রয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামে কুকিচিনের আরও ১৫,০০০ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর একটি গার্মেন্টস কারখানা থেকে ৩য় দফায় এগুলো জব্দ করা হয়। এর আগে ২ দফায় পুলিশ ৩২,০০০ পোশাক জব্দ করে। বিস্তারিত থাকছে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অবস্থিত নূর ফ্যাশন পোশাক কারখানা। প্রতিষ্ঠানটিতে গত ২ মাস আগে ২২,০০০ পিস ইউনিফর্ম অর্ডার দেয় রিংবো অ্যাপারেলস, যার ১৫,০০০-এর কাজ শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো নিয়ে যায় পুলিশ। এর আগে গত ১৭ই মে নয়াহাট রিংবো অ্যাপারেলস থেকে ২০,৩০০ ও সোমবার একটি গোডাউন থেকে ১১,৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এগুলোর গন্তব্য কোথায়, এবার তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। বান্ডি করে করে রাখছিলাম, আর এখানে আমাদের প্রথমে বড় বড় দিয়েছিল ওনারা, দিয়ে আমরা কাজ করছি। আমরা জানি না যে এটা অন্য এগুলো আমরা জানি না। এই মালগুলো আনছিল সাবকন্ট্রাক্টে, বা এগুলো অবৈধ মাল, এটা আমরা জানি না, বা আমার যে স্যার আনছে স্যারও এটা জানে না। তো ওনারা আইসা বাস আমরা ছাড় হয়তো জানতে পারছি এটা অবৈধ, তো এটা কাজটা বন্ধ করে দিছে, বন্ধ করে রেখে দিছে এগুলো। গতকাল কারখানায় অভিযানের পর নূর ফ্যাশনের মালিক মতিউর রহমানকে নিয়ে যায় পুলিশ। এর আগে রিংবো অ্যাপারেলসের মালিক সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। কারখানাটির কর্মচারীরা জানায় অন্য কোনো দেশের আনসারের পোশাক বলে অর্ডার দেওয়া হয়েছিল, তবে কোথাকার তা নিয়ে কোনো ধারণাই ছিল না। যে ফ্যাক্টরি থেকে আমরা অর্ডারটা নিয়ে এসেছি ওই ফ্যাক্টরির নাম হচ্ছে রিংবো অ্যাপারেলস। ওনারা করছে কি এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে দেওয়ার জন্য ক্রিয়া করছিল। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে বলছে যে এটা বাইরের এক ফ্যাক্টরির, মানে বাইরের এক দেশের আনসারদের পোশাক। এ বিষয়ে পুলিশের কেউ কথা বলতে রাজি না হলেও মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর বলে উল্লেখ করা হয়। এটার বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। সতর্ক আছি, নিশ্চয়ই সতর্ক আছি, কিন্তু বাট উদ্ধারের বিষয়ে আমি এখনো বা আমার টিম এখনো ওয়াকিবহাল না। এখনো পর্যন্ত ৪৭,০০০-এর বেশি ইউনিফর্ম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে একথা বলেন বিমান বাহিনী প্রধান। পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলায় সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বাদ্যের তালে তালে আর পায়ের ছন্দে চট্টগ্রাম বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন সেনা অফিসাররা। দেশমাতৃকা রক্ষার কঠিন ব্রতের ছাপ তাদের চোখে মুখে। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের পর ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে বুধবার কমিশন লাভ করেন ১৫৫ জন নবীন কর্মকর্তা। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী। কমিশন প্রাপ্তদের মধ্যে ছিলেন ৪ জন ফিলিস্তিনি অফিসার, যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নবীন অফিসারদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পুরস্কার তুলে দেন সেরা চৌকস ক্যাডেটদের হাতে। এই সময় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে জানান বিমান বাহিনীর প্রধান। আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। স্বপ্ন ছুঁতে পাওয়ার আনন্দ ছিল নবীন অফিসার ও তাদের অভিভাবকদের মাঝে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি আমার আব্বু আমাকে গর্বিত করতে পেরেছি। অনেক ভালো লাগতেছে, ইচ্ছা আছে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার। আপনারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে জয়েন করার জন্য আপনাদের সন্তানদের উদ্বুদ্ধ করবেন। যদি তাই হয় তবে সেটাই হবে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য কল্যাণকর। শান্তিতে সর্বত্রই দেশের তরে, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে নবীন অফিসাররা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে উৎসর্গ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পরের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি সহ ক্যাডেট অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভালো নেতা খুঁজতে হলে বিবেকবান ভোটার হতে হবে, নইলে দেশ আবারও অন্ধকারের পথে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। সকালে দিনাজপুরের বিরলের বকুলতলা মোড়ে গণসংযোগ এবং পথসভায় একথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করেছিল। চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে এবার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম। স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতার মধ্য দিয়ে দেশের সিস্টেমগুলোকে ধ্বংস করতে যেমন 1 যুগের অধিক সময় নিয়েছিল, তেমনি এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভালো যদি নেতা খুঁজেন তার আগে ভালো ভোটার হতে হবে। বাংলা সময় আরও থাকছে। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে টানা তৃতীয় দিন কর্মবিরতি পালন করলেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও হচ্ছে না ক্লাস, দুশ্চিন্তায় অভিভাবকরা। গাইবান্ধায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে শিশু খাদ্য সহ নানা ভেজাল পণ্য তৈরি করায় 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাদের। এদিকে চট্টগ্রামে নকল এবং অনুমোদনহীন পণ্য বিক্রি করায় 4 দোকানদারকে 3.5 লাখ টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে ড্রাম ভর্তি করে রাখা হয়েছে নানা কেমিক্যাল। রং বেরঙের সব ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি করা হয় চকলেট, আচার, ললিপপ, লিচি সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাইবান্ধা পৌর এলাকার কুটিপাড়ায় 3টি কারখানায় অভিযান চালায় গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানাগুলোর মালিক সহ 5 জনকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। নষ্ট করা হয় ভেজাল পণ্যগুলো। ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে, লেবেলটা ঢুকিয়ে বাজারজাত করে, যেটা শিশু খাদ্য
শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। যেসব কালারগুলো ইউজ করে সবগুলোই মূলত দেখা যায় ডাইং কালার, মানে কাপড়ে দেওয়ার কালার, এবং এগুলো যদি কেউ খায়, বিশেষ করে শিশুরা যদি খায়, এবং তাদের মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। এদিকে চট্টগ্রামের কাজী দেউড়িতে সুপার শপ সহ 4টি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। এ সময় নকল ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি করায় 4 দোকানদারকে 3.5 লাখ টাকা জরিমানা করা হয়। ডেট এক্সপায়ার মাল পাওয়া যাচ্ছে, কোনোটাতে আমদানিকারকের তথ্য নাই, আবার বিএসটিআই এর অনুমোদন নাই, তাদের উৎপাদন এবং বিপণনের অনুমোদন নাই। বাজারে নকল ও অনুমোদনহীন পণ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে রাজশাহী এবং নওগাঁর সাপ্তাহিক হাটগুলোয় উঠেছে বিভিন্ন জাতের গরু। প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতা। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের নিরাপত্তা কর্মী ছাড়াও রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর 2-1 দিন পর থেকে শুরু হবে কোরবানির পশুর হাট। তবে দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে জমে উঠেছে সাপ্তাহিক হাটগুলো। ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী ও নওগাঁর সাপ্তাহিক হাটে উঠেছে দেশি বিদেশি নানা জাতের গরু। সকাল থেকেই আশেপাশের খামারিরা তাদের লালন পালন করা পশু হাটে তোলেন বিক্রির জন্য। মাঝারি আকারের গরু বেশি পছন্দ ক্রেতাদের। তবে হাটে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার উপস্থিতি কিছুটা কম। দাম তো চাইছে আমরা 1,52,000, দাম বলছে আপনার 1,25,000, 30। বেচাকেনা হয়েছে, যাই পাচ্ছে তাই লিচে ধরেন, আর দাম কম। আউটের দাম বেশি, আউট তো আপনার এখন 7,000 টাকা হাজার, তাইলে তো গরুর দাম অটোমেটিক বাড়তি হতে হবে। বেচাকেনা একটু স্বাভাবিক, তখন কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের নিরাপত্তা কর্মী ছাড়াও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যাপারীদের নিরাপত্তার জন্য, টাকা পয়সার নিরাপত্তার জন্য এখানে প্রশাসনের লোকজন আছে। আমাদের তাছাড়া হাট কমিটির পক্ষ থেকে আপনার আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। রাজশাহীতে এবার 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে পশু রয়েছে 4,73,000। আর নওগাঁ জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 3,80,000। কনক আজাদ, সময় সংবাদ। চলছে না ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সিলেবাস শেষ না হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। স্কুলে সরব উপস্থিতি কোমলমতিদের, তবে চলছে না ক্লাস। নিয়ম করে ক্লাসে আসলেও শ্রেণীকক্ষে আসছে না শিক্ষক। আমরা ডেইলি ক্লাসে আই, ম্যাডাম তো আমরা পড়াই না, দিকে আমরা নিজে পড়ি। ক্লাস ঠিক মতো হইতেছে না, নিয়ে আসতেছি, বৈশা থেকে চলে যেতেছি। বুধবার সকাল থেকে খুলনা, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। আমাদের মাসুম শিশু বাচ্চারা ওদের পড়া বঞ্চিত হচ্ছে। যদি আমরা এই দাবিটা মান্য নেওয়া হয় তাইলে আমরা তো যে কোনো মুহূর্তে আমরা ক্লাসে যেতে প্রস্তুত। এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। ওমর ফারুক, সময় সংবাদ। যাত্রী সেজে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত টানা 4.5 ঘন্টায় অভিযান চালায় দুদকের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল। এ সময় স্টেশনের বুকিং কাউন্টারে অনিয়ম, দুর্নীতি এবং প্ল্যাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। এদিকে টিকিট কালোবাজারি এবং রেলওয়ে কর্মচারীদের দায়িত্বে অবহেলার অভিযোগে রংপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। বাংলা সময় আরও থাকছে। নওগাঁয় হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ জাতের আম বাজারজাতকরণ শুরু। মিলছে শেরপুরে বন ও পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে থাকা 6 সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নালিতাবাড়িতে অভিযান চালিয়ে দাউধারা এলাকা থেকে প্রথমে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটাবাড়ি এলাকার হাশেম আলীকে গ্রেফতার করা হয়। 27 মে দাউধারা এলাকায় বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে থাকা সাংবাদিকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 6 জন আহত হন। এই ঘটনায় নালিতাবাড়ি থানায় এখন টিভির প্রতিনিধি একটি অভিযোগ জমা দেন।
নারায়ণগঞ্জ, ঝিনাইদহ এবং বগুড়ায় পানিতে ডুবে 4 শিশু মারা গেছে। দুপুরে সোনারগাঁওয়ের কাঁচপুর নয়াপাড়া এলাকায় বাড়ির পাশের একটি মাঠে খেলছিল 8 বছরের হাবিব এবং 6 বছরের জুনায়েদ। পরে এক নারী ওই মাঠের পাশে একটি পুকুরে 2 শিশুর দেহ ভাসতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে 2 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঝিনাইদহের মহেশপুর বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আফিয়া এবং সাথিয়া নামের 2 শিশু মারা গেছে। বগুড়ার শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মারা গেছে 7 মাস বয়সী এক শিশু। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে মারা গেছে 10ম শ্রেণীর এক ছাত্র। দুপুরে বাবার জন্য হাওড়ে খাবার নিয়ে যাচ্ছিল স্কুল ছাত্র আমির হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে। নিহত আমির হোসেন বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে। সে লিয়াকতগঞ্জ স্কুল এবং কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। দুপুরে মাকসুদপুরের বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন গৃহবধূ আন্না। পথে গলা এবং ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় মাকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আন্নাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাধাগঞ্জ মনোহর মার্কেট মোড়ে কোটালীপাড়া রাজ্যের সড়কে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক লিমন নিচে চাপা পড়ে নিহত হন। দেশ জুড়ে শুরু হওয়া বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে ময়মনসিংহ বিভাগের কমিশনার কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দরিদ্র পরিবারগুলি যাতে ইয়ে করতে পারে, বছরে 5 মাস 30 কেজি করে 50 লাখ লোকের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা প্রোগ্রাম ছিল। আগামী অর্থ বছরে এটাকে সম্প্রসারণ করে নিয়ে এটা 6 মাস করা হয়েছে এবং 55 লাখে উন্নীত করা হয়েছে। অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে বড় রকমের কোনো ঝামেলা পড়ার সম্ভাবনা নাই। দেখছেন বাংলার সময়। নওগাঁয় শুরু হয়েছে হিমসাগর, ল্যাংড়া এবং গোপালভোগ জাতের আম বাজারজাতকরণ। এরই মধ্যে জমতে শুরু করেছে জেলার বিভিন্ন আমের বাজার। ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি রফতানির জন্য নতুন বৈদেশিক বাজার সৃষ্টির দাবি বাগান মালিকদের। কৃষি বিভাগ বলছে, এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 মেট্রিক টন। আর সব ঠিক থাকলে প্রায় 4000 কোটি টাকার বাণিজ্যের আশা কৃষি বিভাগের। এবছর প্রায় 500 মেট্রিক টন আম মধ্যপ্রাচ্য এবং চীনে রফতানির অর্ডার পেয়েছেন ব্যবসায়ীরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সীমান্তে আবারও পুশিন, সিলেট ও সুনামগঞ্জ দিয়ে 82 জনকে পাঠালো বিএসএফ। লালমনিরহাটে জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি। চট্টগ্রামে আবারও সশস্ত্র সংগঠন কেএনএফ এর 15,000 ইউনিফর্ম উদ্ধার। এ নিয়ে মোট জব্দ ছাড়ালো 47,000। সরবরাহের গন্তব্য অনুসন্ধানে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়, রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমান বাহিনী প্রধান। চ্যালেঞ্জ মোকাবেলায় সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।